সচিব স্যার যে কথাটি বলেছেন আমি আসলে সেটি বলতে চাই যে হেডলাইন নির্ভর সংবাদ হয় অনেক সময়, এবং সেটি এমনভাবে থাকে হয়তো ভিতরে পড়লে দেখা যায় যে ভিতরে হয়তো বিস্তারিত আছে। সাধারণত হেডলাইন এমনই থাকে, একটু আপনারা ভিতরে যদি পুরোটা পড়েন, হয়তো যারা হেডলাইনটা করেন তারাও চিন্তা করেন যে আপনারা একটু পুরো নিউজটা পড়েন, পড়লে হয়তো সেখানে আপনাদের তথ্যগুলো পুরো থাকবে। একই সাথে আমাদের সকল সহকর্মী যেটি বলছিলেন যে আপনাদের একটু আমাদের সাথে যে কমিউনিকেশন বা আমরা যেন আপনাদের সাথে কমিউনিকেশনের জায়গাটি থাকে সেটি একটু নিশ্চিত করা। কারণ হচ্ছে যে আমাদের সচিব সাহেব উনি বাণিজ্য মন্ত্রণালয় ছিলেন, আপনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, আপনি খুবই দক্ষ একজন কর্মকর্তা। কিন্তু আসলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় হচ্ছে এমন একটি মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়ের মন্ত্রী সচিব সহ আপনাদের সবাইকে একেবারে সরাসরি কর্মীদের সাথে কথা বলতে হয়, কর্মীদের স্বার্থ দেখতে হয়। এবং সেই কর্মী এমন, অর্থাৎ আপনার সবচেয়ে বড় অংশীদার হচ্ছে কর্মী, যেই কর্মী হচ্ছে যে হয়তো নিজের বাংলাটা হয়তো কোনো রকম পড়তে পারে বা বাংলা লিখতেও পারে না, এমন কর্মীর সংখ্যা কিন্তু আমাদের অনেক, তাদের সাথে আপনাদের বা আমাদের কথা বলতে পারে। সেই জায়গাটিতে আপনাদের সাথে যদি আমাদের যোগাযোগের ব্যাপারটি থাকে এবং আপনাদেরও যদি ওই কর্মীদের স্বার্থ বা কর্মীদের কথা সমস্যা চিন্তা করে যদি আপনাদের পদক্ষেপ বা কার্যক্রমগুলো থাকে সেটি ভালো হয়। 100 দিনে আপনাদের দায়িত্ব পালনে আমি বেশ কয়েকটি আপনাদের প্রোগ্রাম পর্যবেক্ষণ করে দেখেছি যে আপনারা বাইরের সাথে বসেছেন, রিক্রুটিং এজেন্সি মালিকদের সাথে আপনারা বসেছেন, এবং পরবর্তীতে দেখা গেছে যে আপনাদের ওইখানে বক্তব্যটা এমন হয়েছে রিক্রুটিং এজেন্সির মালিকরা হয়তো যেই তথ্যগুলো দিয়েছেন বা আপনাদের সাথে যেটি শেয়ার করছেন আপনারা হয়তো মনের মধ্যে দেখা যাচ্ছে ওইটি একটা আবহ তৈরি হয়ে গেছে। আজকে হয়তো আমাদের সাথে কথা বললে আমরা যে তথ্যগুলো দিচ্ছি, যে আমাদের সহকর্মীরা যে তথ্যগুলো দিলেন, এবং সচিব মহোদয় বললেন যে এই যে বিভিন্ন দেশে যাওয়ার জন্য যেই বিজ্ঞাপনগুলো দেওয়া হয়, আমাদের সহকর্মী খুবই দক্ষ সাংবাদিক সম্রাট হোসেন যেটি বলছিলেন যে অনেক নাম সর্বস্ব বা ভুয়া প্রতিষ্ঠান যেমনি বিজ্ঞাপন দিচ্ছে, একই সাথে কিন্তু বৈধ রিক্রুটিং এজেন্সি যারা আছে তারাও কিন্তু এই যে কর্মী পাঠানোর এই বিজ্ঞাপনগুলো দিয়ে থাকে। এবং আমাদের নীতিমালাতে কিন্তু আছে কর্মী পাঠানো বা কর্মী নিয়োগ দেওয়ার জন্য কোন বিজ্ঞাপন বা কোন প্রচার করতে হলে অবশ্যই সেটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে নিয়োগ অনুমতি প্রথমে নিতে হবে, এবং এরপরে অবশ্যই পূর্ব অনুমতি নিতে হয় বিজ্ঞাপন দেওয়ার জন্য, সেটা মিনিস্ট্রি থেকে নিতে হয়, এটা আমাদের নীতিমালাতে আছে। কিন্তু আমার মনে হয় গেল 5-6 বছরে মাত্র 5টি অভিযান আমাদের টাস্ক ফোর্স আছে এই মন্ত্রণালয়ে, মাত্র 5টি অভিযান বা 6টি অভিযান পরিচালনা করেছে 6 বছরে, গেল 6 বছর আমি দায়িত্ব নিয়ে বলছি। কিন্তু দেখা যাচ্ছে যে এর আগে হয়তো আরো বেশি হতো। টাস্ক ফোর্সের অভিযান যেমনি হয় না, একই সাথে এই যে বিজ্ঞাপনগুলো দেওয়া হয় কর্মী পাঠানোর জন্য সেটি পূর্ব অনুমতি নেওয়া লাগে না। তার চেয়ে বড় হচ্ছে খুবই ভয়ঙ্কর যে নিয়োগ অনুমতি নেওয়াটা বাধ্যতামূলক। অ্যাটাস্টেশন যেমনি ডিমান্ড লেটারে বাধ্যতামূলক, তারপর নিয়োগ অনুমতি মন্ত্রণালয় থেকে নিতে হয়, এটি বাধ্যতামূলক। আমার মনে হয় যে আমরা যদি আপনাদের ওয়েবসাইটে গিয়ে দেখি বা আমরা যদি খোঁজ খবর নেই, অনেক গ্রুপ ভিসার ক্ষেত্রে কিন্তু নিয়োগ অনুমতি মন্ত্রণালয় থেকে নেওয়া হয় না। আর বিজ্ঞাপন যে দেওয়ার জন্য যে অনুমতি নিতে হয় এটি আমাদের রিক্রুটিং এজেন্সির মালিক বন্ধুদের অনেকেই জানে না। আমি কয়েকশো স্ক্রিনশট আমার কাছে আছে, আমি এদের অনেকেই ফোন দিয়ে আমি দেখি, যে কারণে দেখা যায় যে তখন তারা জানেই না যে নিয়োগ অনুমতি কি, অথবা বিজ্ঞাপন দেওয়ার জন্য যে অনুমতি লাগে পূর্ব অনুমতি সেটি কি তারা এটি জানেও না। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা যেটি বলছিলাম, আমি ব্যক্তিগতভাবে আমার কথা বলবো, আমাদের অনেক সহকর্মী আছে, আমি প্রবাস তথ্য কেন্দ্র নামে ইউটিউব কেন্দ্রিক আমার একটি প্ল্যাটফর্ম আছে, এবং সেখানে 10 লাখের বেশি সাবস্ক্রাইবার। আমি সেখানে চেষ্টা করি 2015 সাল থেকে চেষ্টা করছি যে এই যে কর্মীদের সঠিক ইনফরমেশনটা দেওয়ার জন্য। আজকে কাতারে কালকে এমইউ করবেন আপনারা, এই খবর যখন প্রচার হবে পরশুদিন থেকে দেখবেন আমাদের কিছু অসাধু রিক্রুটিং এজেন্সির মালিক, বৈধ মালিকরা বিজ্ঞাপন দিয়ে ভরে ফেলেছে, খুলে গেল কাতার। নর্থ ম্যাসিডোনিয়ার রাষ্ট্রদূত এসে বৈঠক করেছেন আপনাদের সাথে, কোন রকম একটু মত বিনিময়, সৌজন্য সাক্ষাতের মতো, কোনো সিদ্ধান্ত হয়নি। এরপরে অন্ততপক্ষে 50টা রিক্রুটিং এজেন্সির মালিক, বৈধ মালিক যাদের আরএল নাম্বার আছে, লাইসেন্স আছে, তারা নর্থ ম্যাসিডোনিয়ায় কর্মী পাঠানোর বিজ্ঞাপন দিয়ে ভরে ফেলেছে, এবং তারা বাইরে যে বলছেন বুস্ট করে কৃত্রিমভাবে সেটি ছড়িয়ে দেয়। এখন আমি আমার প্রবাস তথ্য কেন্দ্রের মাধ্যমে হয়তো যেটা দিচ্ছে 20-50 হাজার মানুষের কাছে হয়তো পৌঁছাচ্ছে, বা আমাদের জুমুন ভাইয়া বা আমরা যারা আরো যারা এই সোশ্যাল মিডিয়াতে কাজ করি তাদেরটা সবার কাছে পৌঁছায় না। আপনারাও যখন কথা বলবেন বা ব্রিফিংটা দেবেন, অন্ততপক্ষে যদি ওই বিষয়টা ক্লিয়ার করা হয়। কারণ হচ্ছে যে ওই যে আমাদের কর্মীরা হচ্ছে এমন, সে যখন কোনো ভিডিও বা তথ্য নিউজ দরকার হয় সে ইউটিউবে গিয়ে বাংলায় হয়তো বলে যে মিরাজ হোসেন গাজীর নতুন ভিডিও, এটা সে বলে, কারণ সে লিখতেও পারে না। কিন্তু তার মানে তার জন্য আমাদের তথ্য বা তার জন্য আমাদের যদি আসলেই তাকে আমরা তার কল্যাণ করতে চাই, সঠিক তথ্য দিতে চাই, তাহলে আরো সহজভাবে তারা যেন বুঝতে পারে সেই প্রচারণাটি করা উচিত।
মন্ত্রণালয় থেকে বিভিন্ন সময় সেমিনার করা হয় আপনাদের। সচিব সাহেব দেখেছি সম্প্রতি বোধহয় রংপুরে বা রাজশাহীতে গিয়ে সেমিনার করেছেন একটি প্রজেক্টে। সেখানে আপনাদের ওই সেমিনারে বা মত বিনিময়ে হয়তো সরকারের কর্মকর্তারা থাকেন, একজন জেলা প্রশাসক, একজন ইওনো, বা যেমন আমাদের ভাইয়ের সাথে সম্ভবত মাননীয় মন্ত্রী মহোদয়ের একান্ত সচিব, উনি চট্টগ্রামের ছিলেন জেলা প্রশাসনের কার্যালয়ে, উনি এখানে ধরেন এসেছেন। একটি জেলা প্রশাসনের কার্যালয়ে বা যিনি ডিসি বা যিনি ইওনো, তিনি ওই জায়গায় কিন্তু থাকেন রাজার মতো, তার মানে কাজকর্ম ওইখানে তিনি প্রধান, একটা ইওনো একটা উপজেলার প্রধান। কিন্তু এই মন্ত্রণালয় আসে, তার কাজটা কিন্তু একেবারেই হয়ে যাচ্ছে যে সাধারণভাবে মানুষের সাথে মিশে তার জন্য কাজ করতে হচ্ছে। কিন্তু কর্মীদের যখন আপনারা চিন্তা করেন, আপনার সেমিনারের রংপুর বা রাজশাহীতে কিন্তু কোনো কর্মী বা কর্মীদের সাথে যারা কাজ করে সরাসরি, তারা কিন্তু সেখানে থাকেনি। যেই কারণে দেখা যাচ্ছে যে ওই যে ইউনো সাহেব বা ডিসি সাহেব সেটি কিন্তু ওইভাবে করে কর্মীদের বোঝাবে বা সচেতন করে তুলবে, সেই পদ্ধতিটি কিন্তু দেখা যাচ্ছে যে হয় না। আবার মন্ত্রণালয় থেকে বিভিন্ন সময় দেখেছি বা বিএমইটি থেকে, কল্যাণপুর থেকে বিভিন্ন প্রচারণামূলক যে কার্যক্রমগুলো নেওয়া হচ্ছে, লিফলেট বিতরণ বা লিফলেট করা হয়, বা আপনার ওই সেমিনারগুলো ইনডোরে করা হয়, সেই লিফলেট কিন্তু সে আমার রাজবাড়ির সেই প্রত্যন্ত অঞ্চলে, আমার ইউনিয়নে বা আমার গ্রামে গিয়ে কিন্তু পৌঁছায় না, সেটি সেই জায়গায় পৌঁছানোর কিন্তু সুযোগ নেই। ওই যে কারণে আমি ওই যেটা বলছিলাম, আমার যে প্ল্যাটফর্মটা আমি করেছি সেটি ওই চিন্তা থেকেই কিন্তু করা। আরেকটি বিষয় আছে যে বিএমইটিতে অভিযোগের যে ব্যাপারটি, আমরা বিভিন্ন সময় বলি যে বৈধ রিক্রুটিং এজেন্সি, আমাদের সম্রাট যেটা বলছিলেন যে RLAT আমরা একটু প্রচার করার চেষ্টা করি ব্যাপকভাবে, সবাই বলি নরমালি। সেই বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী বিদেশে যাওয়ার পরে দেখা যাচ্ছে সেখানে গিয়ে কাজ পাচ্ছে না, তার মানে কোম্পানি নাই। এর চেয়ে দুর্ভাগ্যজনক হতে পারে না। যখন আমার বাংলাদেশ থেকে কর্মী যাচ্ছে, বিশেষ করে সৌদি আরবে, মালয়েশিয়াতে, সৌদি আরব বড় জায়গা, সেখানে একেবারে অসংখ্য কর্মী আমাদের সাথে যেহেতু যোগাযোগ আছে, দায়িত্ব নিয়ে বলছি, তারা গিয়ে দেখে কোম্পানি নাই। তাহলে ওই যে ডিমান্ড লেটার যখন ওই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে ডিমান্ড লেটার যখন অনুমোদন নিল ওই দেশের সেই নিয়োগদাতা, এরপর যখন আমার দূতাবাসের শ্রম কল্যাণ উইং সেটি অ্যাটাস্টেশন করলো, অ্যাটাস্টেশনের নীতিমালা আছে যে সরজমিনে পরিদর্শন করে তারপর আপনি অ্যাটাস্টেশন দেবেন যে হ্যাঁ এটি ঠিক আছে, যদি লোকবল সংকটের কথা বলা হয়। কিন্তু 500 কর্মী নেবে একটি প্রতিষ্ঠান, সেই কোম্পানিতে কি আমি পরিদর্শন করতে পারি না, বা সেটিকে আমি নিশ্চয়তা দেওয়ার জন্য যেটা আমি অ্যাটাস্টেশন করছি, সত্যায়ন করা মানে কি এটি সঠিক আছে। আমরা ছোটবেলার ছবি বা কোনো ফটোকপি সত্যায়ন করতাম কোনো ক্যাডার সার্ভিসের কর্মকর্তাকে দিয়ে, কেন এটি সঠিক? তাহলে আপনি শ্রম কল্যাণ উইং বলছেন এটি সঠিক, এরপর মন্ত্রণালয় থেকে নিয়ম অনুমতি নিচ্ছে বা নিচ্ছে না, এরপর কর্মী গিয়ে দেখছে যে সেখানে কাজ নেই, কোম্পানির অস্তিত্বই নেই, তিনি বাধ্য হয়ে আনডকুমেন্টেড হয়ে যাচ্ছে। এটি খুবই ভয়ঙ্কর। আমরা দক্ষ কর্মীর কথা বলি, অভিবাসন ব্যয়ের কথা বলি, তার চেয়ে বড় ভয়ঙ্কর হচ্ছে কর্মী যদি বিদেশে বা গন্তব্য দেশে গিয়ে কাজ না পায়, কোম্পানি খুঁজে না পায়, যেই কারণে দেখা যাচ্ছে যে রেমিটেন্স কিন্তু পাচ্ছে না, বাড়ি থেকে টাকা নিয়ে খেতে হচ্ছে। তার চেয়ে দুর্ভাগ্যজনক, বিএমইটিতে যখন সে লিখিত অভিযোগ দিচ্ছে বা মন্ত্রণালয় অভিযোগ দিচ্ছে, একবার, দুইবার, তিনবার পর্যন্ত অভিযোগ দিয়ে প্রতিকার পাওয়া যায় না। অসংখ্য এই অভিযোগগুলো আছে। দয়া করে আমি যে কথাগুলো বলছি একটু সময় নিচ্ছে, তাহলে সবারই একই রকম কথা, দয়া করে যদি আপনার এই জায়গাটি কর্মী গিয়ে যদি কাজ অন্তত পক্ষে না পায়, কোম্পানি খুঁজে না পায়, তাহলে সে অভিযোগ দিলে সেই অভিযোগের প্রতিকারও যদি না পায়, তাহলে এক পর্যায়ে তো দেখা যাবে যে এই সেক্টরের প্রতি, এই বৈদেশিক কর্মসংস্থানের প্রতি কর্মীদের আস্থা নষ্ট হয়ে যাবে। আমার গ্রামের দুজন কর্মী গিয়ে যদি দেখা যায় মানবিক জীবনযাপন করে, এরপর আমার গ্রাম থেকে কেউ আর যাবে না। এখন তো 13 লাখ গেছে, আবার তৃপ্তি ঢেকুর তুলছি, 5 বছর পরে দেখবেন 3 লাখ আমরা হয়তো পাবো না। যখন কর্মীরা গিয়ে বেকার থাকবে, জমি বিক্রি করে যাবে, প্রতিকারও পাবে না মন্ত্রণালয়ের কাছে, তখন দেখা যাবে যে এই জায়গাগুলোতে আমাদের আস্থা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি যেহেতু স্যাররা বলেছেন যে পরামর্শ বা মতামত পর্যবেক্ষণ দেওয়ার জন্য, আমার মনে হয় এই বিষয়গুলো যদি একটু খেয়াল করেন, অ্যাটাস্টেশনের জায়গায় একটু স্বচ্ছতা, এরপরে যদি মন্ত্রণালয় নিয়োগ অনুমতি, বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে যদি কঠোরতা অবলম্বন করা হয়, অন্তত পক্ষে আমাদের টাস্ক ফোর্স যদি মাঝে মধ্যে অভিযান চালায়, আর সবশেষ হচ্ছে যে আস্থার পরিবেশ তৈরি করা যায়, কর্মীরা বিএমইটিতে অভিযোগ দিলে যেন তিনি প্রতিকার পান। যদিও সবশেষ বিএমইটিতে একটি প্রোগ্রামে বিএমইটির মহাপরিচালক থাকলে ভালো হতো, উনি বলেছেন বিএমইটি হচ্ছে রিক্রুটিং এজেন্সি অভিভাবক, রিক্রুটিং এজেন্সি হচ্ছে বিএমইটির লোক। বিএমইটি যদি রিক্রুটিং এজেন্সির অভিভাবক হয়, তাহলে কর্মীদের অভিভাবক আসলে কে? এটি একটি বড় প্রশ্ন। তখন তার কর্মীরা আসলে সেখান থেকে প্রতিকার পাবেন যে না, এটি স্বাভাবিক, কারণ বিএমইটি আর রিক্রুটিং এজেন্সির যোগাযোগ থাকে খুব ভালো, এবং এমন ভালোই যোগাযোগ থাকে যে আমরা দেখেছি যে কয়েক লাখ কর্মী বিএমইটির সার্ভার জালিয়াতি করে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, কয়েক লাখ। দুবাইতে অন্তত 2 লাখ। দুবাইয়ের কনসুল জেনারেল উনি বলেছেন যে 5 লাখ ওনারা অ্যাটাস্টেশন করেছেন কর্মী, আর বিএমইটিতে 2022 এবং 23-এ 1,98,000 হলো বিএমইটি ক্লিয়ারেন্স।
তাহলে আর 3 লাখ কোথায়? 1 লাখ বাদ দিলাম, 1 লাখ হয়তো ওইখানে অভ্যন্তরীণ ট্রান্সফার করছে, তাহলে 2 লাখ নেই। এবং আমি বাংলাদেশকে রিপোর্টও করেছিলাম বিএমটি সার্ভার জালিয়াতি নিয়ে। সেখানে কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, একটি মামলাও হয়েছিল, প্রধানমন্ত্রীর কার্যালয় মানে মুখ্য সচিবের সভাপতিত্বে বৈঠকও হয়েছিল, সেখানে বলা হয়েছিল এটি নিয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য। তারপরেও দুর্ভাগ্যজনক ওই যে কর্মকর্তা কর্মচারী যারা আছে সেই অনিয়মের সাথে যুক্ত ছিল তারা এখনো আছে, এখনো তারা আছে এবং এখনো সেই অনিয়মগুলো হচ্ছে। হয়তো আবার কয়েকদিন পরে দেখবেন যে সেই নিউজগুলো হবে, তখন হয়তো সচিব সাহেব আবারও বলবেন যে ভাই তোমরা তো নেগেটিভ নিউজগুলো সামনে নিয়ে আসতেছো, পজিটিভ গুলো তো করছো না। আসলে আমরা চাই যে পজিটিভ গুলো করার জন্য, সেই সাথে এই বিষয়গুলো তুলে ধরার জন্য, যাতে করে সমাধান হয়। একজন কর্মী বিদেশে গিয়ে তার ভুয়া কার্ড হয়, কিন্তু আসলে কার্ড ভুয়া না, সার্ভার থেকে ডিলিট করে দেওয়া। আচ্ছা সবাই একবারে আসবে, তাহলে একটু পিছনে যান, সবাইকে আকিব জাদুরে যাও না, যেন আসছে সুন্দর করে তুলো। হ্যাঁ আপনি বাদ করেছেন রাজীব ভাই সবাই এই ওনাকে একটু দাও। আমাদের রাজীব ভাই সমকালের পরে পরিচয় হতে পারে নাই। আপনি চতুর্থ মন্ত্রী, আপনি সপ্তম ছিলেন এবং অভিবাসন নিয়ে 12 বছর মানে আমরা আসবো, আমরা যাবো তুলো আসেন রূপম ভাই আসেন। এই